এই মিশন হাতে নিয়েছিল শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ এবং ভারতের ম্যান্ডেট নেওয়া সরকার। মিশন এখন হাতে তুলে নিয়েছে বিএনপি। দেশের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্র সমাজকে ধ্বংস করে দেওয়ার এক ভয়াবহ পরিস্থিতি নিয়ে আজকের আলোচনা। তাই পুরো ভিডিও নিয়ে এই ভিডিও দেখতে থাকবেন। আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন তথ্য ফাঁস। জুলাই পরবর্তী সরকার বা যে কোনো সরকারের উন্নয়ন নিয়ে কোনো সমালোচনা করা লাগবে বলে এমন কিছু আমরা কখনো চিন্তাও করিনি, কিন্তু বর্তমান সরকারের, একটা নির্বাচিত সরকারের উন্নয়নের সমালোচনা করা লাগতেছে। এর কারণ আসেন বিশ্লেষণ করে দেখি। আজকে জ্বালানি প্রতিমন্ত্রীর সিদ্ধান্তের উপর ভিত্তি করে যে কথাটি বলা যেতে পারে, তিনি বলছেন জ্বালানি সংকটের কারণে স্কুল কলেজ এইগুলা বন্ধ করে আগের মতো লকডাউন সিস্টেমে বাসায় বসে এগুলো করবে, অর্থাৎ হোমওয়ার্ক সিস্টেম করবে আগের মতো, যেমনটা লকডাউনে ছিল। এতে কি হবে? শিক্ষা ব্যবস্থার কি উন্নতি হবে না অবনতি হবে? ডেফিনেটলি অবনতি হবে, অস্বীকার করার কোনো কায়দা নেই। এই অবনতি আসলে কি বয়ে আনবে? সরকারের জন্য কি ক্ষতি বয়ে, সমাজের জন্য না রাষ্ট্রের জন্য? রাষ্ট্রের জন্য তো ডেফিনেটলি সেটা ক্ষতি বয়ে আনবে, কিন্তু সরকারের জন্য ক্ষতি বয়ে আনবে না। কারণ এই সরকারের নেতা কর্মী বা সমর্থনকারী যারা আছে তারা সবাই বেশিরভাগই মূর্খ এবং অন্ধভক্ত বলতে পারেন। তো এই অন্ধভক্তগুলো তৈরি করতে গেলে মূর্খ একটা সমাজ গড়ে তুলতে হবে। যেই মিশন হাতে নিয়েছিল আওয়ামী লীগ, দীপু মনির হাত ধরে 2018 সালের পরবর্তী সময় আওয়ামী লীগ পরিকল্পনা করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে একটি অশিক্ষিত সমাজ গড়ে তোলার চেষ্টা, যেইটাতে তারা ব্যর্থ হয়। শেষ সময় গিয়ে সেই শিক্ষা ব্যবস্থায় তাদেরকে অধঃপতন করায়। কিন্তু সেই মিশন হাতে নিছে বর্তমান সরকার। এইখানে জিয়া পরিবার জড়িত কিনা জানি না, তবে এইখানে ভারতীয় ম্যান্ডেট মতো চলা অসংখ্য নেতা মন্ত্রীদের হাত আছে, এটা অস্বীকার করা যাবে না। একটি হিসাব সবাই দিয়েছে, জনগণ অনেক পত্রিকায় দিয়েছে, অনেক ইন্টারভিউতে অনেক জনগণ মন্তব্য দিয়েছে যে স্কুলে 5টা ফ্যান চলে, কিন্তু 50টা ছাত্র যদি তার বাড়িতে থেকে ক্লাস করে তাহলে তো 50টা ফ্যান চলবে। আচ্ছা, আমাদের সময়ের কথা বলি। আমাদের সময় আমরা যখন স্কুলে পড়াশোনা করছি তখন আমাদের অঞ্চলে কোনো কারেন্ট বা বিদ্যুৎ লাইন ছিল না, তখন নিজেদের হাত পাখা ব্যবহার করে পড়াশোনা চালাইছি। এখনকার নিউ জেনারেশন যদি বিদ্যুৎ নাও থাকে তাও এই পড়াশোনা অব্যাহত বা চালিয়ে যেতে পারবে। এইখানে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা আমি যৌক্তিক বলে মনে করি না। সরকারি কাঠামো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো, সেগুলোকে বন্ধ করে দেওয়া, সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে সব থেকে বড় ভুল বলে মনে করি। এইখানে গভীর একটা ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের এবং আমাদের জাতির মেরুদণ্ডকে ভেঙে ফেলার জন্য শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার একটা ষড়যন্ত্র চলতেছে, এটাই আমরা এখন দেখতে পাচ্ছি। এবার আসেন তেল গ্যাস নিয়ে কথা বলি। বাংলাদেশের যে পরিমাণে তেল গ্যাসের প্রয়োজন হয়, সেই পরিমাণ তেল গ্যাস উৎপাদন করে আমাদের দেশে, বিশেষ করে মোটর বাইক, অকটেল ও ডিজেল, এই তেল গ্যাস আমাদের আমদানি করতে হয় না, এটা আমাদের নিজেদের দেশের আছে। কিন্তু এই তেল গ্যাস কোথায় যাচ্ছে, কারা মজুত করতেছে? স্বরাষ্ট্রমন্ত্রী বা ডিজিএফআই এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের তদন্ত করতেছে না। তারা মিথ্যাটাকে সত্য বানানোর চেষ্টা করতেছে। 2-3 কিলোমিটার পর্যন্ত বাইকের লাইন পড়তেছে, অর্থাৎ এই সরকার সেই দিকে কোনো খেয়াল না। তারা বলতেছে পর্যাপ্ত তেল আছে দেশে, তাহলে এই তেল যারা মজুত করতেছে তাদের ব্যাপারে আইনীয় পদক্ষেপ না নিয়ে বরং তেলের দাম আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ষড়যন্ত্র চলতেছে খাবার তেলের ব্যাপারেও, 300 টাকাও বোতল হতে পারে। যাই হোক, এই সমস্ত বিষয় সরকার কোনো ধরনের দায়িত্ব নিজেদের কাঁধে এখনো পর্যন্ত নেই। বিভিন্ন জায়গায় তেল মজুত করা পাওয়া যাচ্ছে এবং এই মজুত করা সিন্ডিকেটের পিছনে তাদেরই, অর্থাৎ সরকার দলীয় নেতাকর্মীদেরই হাত আছে, এটাই উন্মোচন হয়েছে।
এই বিষয়ে সরকার কোনো কাজ করতেছে না। সরকার আছে তাদের নিজেদের জোলা ভরার জন্য, সেটা সবাই জানে। আর যারা জানে তারা এই ভিডিও এতক্ষণ দেখতেছে, কিন্তু যারা জানে না এবং জানার প্রয়োজন মনে করে না, বুঝেও না বোঝার ভান করে, অন্ধভক্ত, তারা এতক্ষণে এই ভিডিও স্কিপ করে চলে গেছে। আমার এই ভিডিও শেয়ার দেবেন সেই সমস্ত গ্রুপে, যে সমস্ত গ্রুপে তারাই এই গ্রুপগুলো পরিচালনা করে। আসেন কথা বলি যে জুলাই সনদের যে বিতর্ক বিষয়টা চলতেছে সেটা নিয়ে। আদালি প্রমাণ পার্থ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়া নিজেই বলছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া হবে যদি কোনোদিন জনগণের সরকার হয়। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের সাথে দলের জন্য। সংবিধান, যে সংবিধান তুমি 10 বার কাটাছেড়া করেছো, যে সংবিধান তুমি নিজে নিয়ে তৈরি করেছো। সংবিধান তো বাইরের না, মানুষের জন্যই সংবিধান। কোন সংবিধান? বৈধ সংবিধান না এটা। আওয়ামী লীগের স্বার্থে তৈরি সংবিধান বিএনপি মানে না বলে সাফ জানিয়ে দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় এটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? কিন্তু বিএনপি তো জনগণের সরকার বর্তমানে না। এখন বিএনপি অনেকবার ক্ষমতায় এসে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার সুযোগ হাতে পেয়েও কেন এই ব্যবস্থা হাতে নেয়নি? এর কারণ একটাই, এই সংবিধান কেমন, 72-এর সংবিধান কেমন, এটা নিয়ে অনেক কনফিউজ আছে এবং এই বিষয়ে কথা বললে অনেকের মাথায় ঢোকে না। আসেন স্পষ্ট করি, সহজ বাংলায় বলি। একদম সহজ বাংলায় বললে এই 72-এর সংবিধান মডিফাই করা সম্ভব। অর্থাৎ যদি কোনো সরকার আসে তাহলে এই 72-এর সংবিধান তার নিজের মন মতো মডিফাই করতে পারে। কিন্তু যে জুলাই সনদের যে নতুন সংবিধান, এই নতুন সংবিধান কোনো সরকার চাইলেও মডিফাই করতে পারবে না। অর্থাৎ সেই সংবিধান মডিফাই করার ক্ষমতা কারোরই থাকবে না। এই সংবিধান মডিফাই করতে পারবে শুধুমাত্র জনগণ। যেভাবে জুলাই সনদে আপনারা গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোট দিয়েছেন, ঠিক সেইভাবে আপনাকে যদি পরবর্তীতে জুলাই সনদ বাতিল করতে হয় তাহলে আবারও গণভোটের আয়োজন করতে হবে। বিএনপি চাইছে, এখন তারা ক্ষমতায় চলে গেছে, এখন তারা এই 72-এর সংবিধানকে মডিফাই করে নিজেদের মতো করে প্রয়োগ করতে, বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রয়োজন মতো, যাতে এই সংবিধান তাদের নিজের স্বার্থ পূরণে ব্যাঘাত না ঘটায়। তারা যদি জুলাই সনদকে বাস্তবায়ন করে তাহলে সেই সংবিধান তাদের পক্ষেও যাবে না, বরং সেটা যাবে জনগণের পক্ষে। এবার হয়তোবা বুঝতে পারছেন যে এই জুলাই সনদের সংবিধানটা কেন বেশি গুরুত্বপূর্ণ। ঠিক একটা সহজ বার্তা, সেটা হচ্ছে জুলাই সনদটাকে মডিফাই করা সম্ভব না জনগণের গণভোটের মাধ্যম ছাড়া, এবং 72-এর যে সংবিধান আছে সেটাকে মডিফাই করা সম্ভব। এই জন্যে কোনো সরকার চায় না 72-এর সংবিধান যাক। কোনো সরকার দলীয় লোক কখনো চাইবে না 72-এর সংবিধান মুছে যাক। কিন্তু বিরোধী দলের লোক এই বিষয়ে জোর দিবে, কারণ এই বিরোধী দলের লোকই এই 72-এর সংবিধানের ক্ষেত্রে বেশি ভুক্তভোগী হয়ে থাকে। আমি সাংবিধানিক ব্যাপারটা আপনাদের কাছে স্পষ্ট করলাম, এটাই হচ্ছে সঠিক সংবিধান। আপনারা হয়তোবা বলবেন 72-এর 71-এর সংবিধান মুক্তিযুদ্ধের সংবিধান, কিন্তু বাস্তবিক অর্থে এইটা আর 72-এর সংবিধান নেই। এটা এমন একটা সংবিধান যেটা মডিফাই করা সম্ভব, যেটা কোনো গণভোটের মাধ্যমে তৈরি না হওয়া সংবিধান। তাই এই সংবিধানকে বদলানোর জন্য জুলাই সনদে ভোট দেওয়া হয়েছিল এবং সেই হা ভোট জয়যুক্ত হয়েছে। কিন্তু এই হা ভোটের দুইটা বিষয় তারা মানতে চায় না। বিএনপি এই দুইটা বিষয়, কোন দুইটা বিষয় মানতে চায় না? এক, দলীয় প্রধান যে রাষ্ট্রপ্রধান হতে পারবে না, অর্থাৎ সে যদি প্রধানমন্ত্রী হয়ে যায় সে আর দলীয় প্রধান থাকতে পারবে না। অর্থাৎ গভর্নমেন্ট যে বলে, বাংলাদেশ গভর্নমেন্ট যে বলে, বা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যে বলে তারা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার হতে চায়, অর্থাৎ তারা গণতান্ত্রিক সরকার, আসলে তারা গণতান্ত্রিক না, বরঞ্চ তারা পরিবারতান্ত্রিক সরকার। এই জন্যে তারা এই সংবিধানের, জুলাই সনদের সংবিধানের, নতুন সংবিধানের এই নিয়মটাকে মানতে চায় না। অর্থাৎ তারা পরিবারতান্ত্রিক না, রাজনীতি থেকে বেরিয়ে হয়ে আসতে চায় না। অর্থাৎ তারা এই যে দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবে না, ঠিক এই আইনটাই তারা মানতে চায় না। দ্বিতীয় যে জিনিসটা, তারা উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ মানতে চায় না। অর্থাৎ আমাদের আঞ্চলিক ব্যাপারটা যদি আমি বলি, খুলনা 6 আসনের ক্ষেত্রে
4 লক্ষ ভোটার আছে। 4 লক্ষ ভোটারের ভিতরে প্রায় 1,28,000 ভোট পাইছে বিএনপি। তো এই 1,28,000 ভোট পাওয়ার পরেও বিএনপির একজন এমপি হতে পারেনি। বিএনপির নেতাকর্মীরা সেখানে বঞ্চিত, অন্তত 5 বছরের জন্য তারা বঞ্চিত। কিন্তু এই উচ্চকক্ষ সংসদ যদি গঠিত হয়, সেক্ষেত্রে আমাদের ওখান থেকে আরেকজন ব্যক্তি এই বিপুল সংখ্যক জনসমর্থক নিয়ে তিনিও উচ্চকক্ষে যেতে পারতেন। তো এই যে বিপুল সংখ্যক মানুষ তাদের ভোটগুলো নষ্ট হলো, এই নষ্ট হওয়ার পসিবিলিটি থাকতো না। তো এই জিনিসটাকেই তারা মানতে চায় না। আর এই জিনিসটা যদি হইতো, উচ্চকক্ষের 100 জন এমপি চাইলে পারত রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়গুলো, সামরিক বিষয়গুলোকে বিশ্লেষণ করতে, এবং আমাদের যে আঞ্চলিক এমপিগুলো ছিল, অর্থাৎ আমাদের যে আঞ্চলিক এমপি মহোদয়রা ছিল, তারা তাদের এলাকা ভিত্তিক কাজগুলো করতে বেশি ফোকাস হতে পারত। তাহলে হয়তো বা আজকে আমাদের আঞ্চলিক এমপিরা এই জুলাই সংসদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেহেতু উচ্চকক্ষ তৈরি হয়নি, সেই ক্ষেত্রে যে এই বিষয়গুলোকে এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আঞ্চলিক যে এমপিরা আছে, তারা এইগুলোকে নিয়ে বেশি আলোচনা করেন এবং নিজের এলাকা ভিত্তিক আলোচনাগুলো করতে পিছুপা হয়ে যান, যার কারণে এলাকার উন্নয়ন এবং এলাকার দেখভাল তারা ঠিক মতো করতে পারেন না। অনেক যুক্তি আছে যেটা সাধারণ মানুষের মাথায় ঢুকে না। আমি ভিডিও কমপ্লিকেটেড করলাম যাতে আপনাদের সুবিধা হয় এগুলো বুঝতে। যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। হাদিসে বলা হয়েছে, যার আমানতদারি নেই, যার কাছে নিরাপত্তা নেই, সে প্রকৃত ঈমানদার নয়। যার ওয়াদা ঠিক নেই, তার কোনো ধর্মও নেই। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে?